বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, কথা বলতে পারলেও কাটেনি সংকট। স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে। দেশবাসীর দোয়া চান বিএনপি নেতাকর্মীরা। নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশ এনসিপি, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। মতভিন্নতা ভুলে ঐক্য চায় বিএনপি। ক্ষমতায় গেলে কথায় নয়, কাজে প্রমাণ দেবে জামাত। ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য, কাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু। অভিযোগ গঠনের রিভিউ আবেদন খারিজ। অভ্যুত্থান নিয়ে জাসদ নেতার ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে ক্ষোভ। এবং ঢাকায় নয়, জেদ্দা বিমানবন্দরে কাটা হয় সৌদি প্রবাসীর লাগেজ। দাবি শাহজালালের পরিচালকের। জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষকে হারানো মালামাল উদ্ধারের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম আহমেদ। তানজিম, খুলনায় আদালতের সামনে যে ডাবল মার্ডারের ঘটনা ঘটেছে তাদের নিহতদের মরদেহ এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে এবং সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি একটি বেদনার ভিতর পরিবেশ তৈরি হচ্ছে, অর্থাৎ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের এই যে মর্গ রয়েছে সেখানে। একই সাথে জানিয়ে রাখতে চাই, আদালতে আজকে যে দুজন নিহত হাসিব এবং রাজন হয়েছেন তাদের একটা হাজিরা ছিল আদালতে, অস্ত্র মামলায় সহ তাদের ভিতরে আসলে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তারা হাজিরা দিতে আদালতে এসেছিলেন এবং আদালত থেকে হাজিরা শেষে বের হওয়ার পরে তারা যখন ফিরে যাবেন ঠিক সেই সময় তাদের উপরে ৫-৬ জনের একটি দল আগে থেকে তারা সেখানে আদালতের সামনে দায়রা জজ আদালতের সামনে উপস্থিত ছিলেন। তারা একযোগে হামলা চালান এবং তাদেরকে আসলে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে তাদের খুলনা মেডিকেলে যখন নিয়ে আসা হয় চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। একটু জানিয়ে রাখতে চাই যে নিহত যে হাসিব তিনি এবং যিনি রাজন নিহত হয়েছেন তার খুলনা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং আসলে তাদের যখন হামলা করা হয় সেখানে কেউ কেউ বলছেন আরো একজনের উপরও আসলে হামলা চালানো হয়। তিনি আহত অবস্থায় নগরীর কোনো একটি হাসপাতালে রয়েছেন, তবে বিষয়টা আমরা এখনো শতভাগ নিশ্চিত হতে পারিনি। যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন হাসিব যিনি নিহত হয়েছেন তার বাড়ি নগরীর নতুন বাজার এলাকায় এবং রাজনের বাড়ি বাগমারা এলাকায়। একটু জানিয়ে রাখতে এই যে ঘটনা, এই ঘটনার পরে কিন্তু খুলনায় আদালত পাড়া এই ধরনের যে হত্যাকাণ্ড তার ফলে কিন্তু এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছেন সবাই। অর্থাৎ এই ধরনের কিলিং এটি খুলনায় ঠিক কয়েকদিন আগে একটা ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছিল, এরপর আবার এই ডাবল মার্ডার, সবকিছু মিলিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে উদ্বেগ এবং শঙ্কা প্রকাশ করেছেন যারা এখানে রয়েছেন। তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে যে দুজনকে হত্যা করা হয়েছে এবং এই বিষয়ে সর্বশেষ খবর আমার কাছেই ছিল। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রামে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। একটি জমি দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামের দুই চাচাতো ভাই এরশাদ ও আলতাফের মধ্যে দ্বন্দ্ব চলছিল। রোববার দুপুর ১২টার দিকে ওই জমিতে কাজ করা নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে এরশাদ, আলতাফ ও তাদের আরেক চাচাতো বোন কুলসুম ঘটনাস্থলেই মারা যান। আহত হন উভয় পক্ষের আরও অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী বাদশাহ সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, কুড়িগ্রামের আসলে নাগেশ্বরী উপজেলার যে সন্তোষপুর ইউনিয়নে সেখানে চিলাখানা এলাকায় সে যে সংঘর্ষের ঘটনা ঘটে সকাল দুপুর 12টার দিকে, সেই সংঘর্ষে কিন্তু আমরা জেনেছি যে 3 জন নিহত হয়েছেন। তার 3 জনেরই মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে একজনের মরদেহ রেখে বাকি 2 জনের মরদেহ কিন্তু পরবর্তীতে নাগেশ্বরী থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে সেখানে আসলে জমি সংক্রান্ত বিরোধের জের ক্রয়কৃত একটি জমি নিয়ে আসলে সেই জমির উপর পাশ দিয়ে যে সড়ক ছিল সেই সড়কের দখল নিয়ে তাদের ওই চাচাতো জ্যাঠাতো ভাইয়ের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রথম দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে উভয় পক্ষ সেই সংঘর্ষে লিপ্ত হয় এবং ঘটনাস্থলেই 2 জন মারা যায়। যারা মারা গেছেন এরশাদ এবং কুলসুম, এই 2 জন কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। আরেকজন যে প্রতিপক্ষ আলতাফ হোসেন তাকে কিন্তু গুরুতর আহত অবস্থায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসার পর তিনি মৃত্যুবরণ করেছেন। আর আমরা যেটি জেনেছি যে এই সংঘর্ষের ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন, তার মধ্যে আরও 4 জনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকিরা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আমরা ইতিমধ্যে যেটি জানিয়েছি যে কুড়িগ্রামের পুলিশ সুপার তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া পুলিশ কিন্তু সেখানে সার্বক্ষণিক আছেন এবং তারা কিন্তু যেটি জানিয়েছেন যে এই ঘটনায় এখনো মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে এবং একজনকে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজনকে এখন পর্যন্ত আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে। এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরীর যে জমাজমির সংঘর্ষের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে। অন্য প্রসঙ্গ, কথা বলতে পারলেও সংকট কাটেনি বেগম খালেদা জিয়ার। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে নেওয়া হতে পারে বলেও জানান তিনি। এদিকে আজও এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলীয় প্রধানের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান তারা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে প্রতিদিনের মতো রোববার সকালেও হাসপাতালের সামনে আসেন নেতাকর্মীরা। তাদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। ইনশাআল্লাহ আমাদের নেত্রী, আমার গণতন্ত্রের মা, ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে আসবে। সবাই প্রার্থনা করে যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই। এর আগে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ড সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান 3 দিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিদেশে পাঠানোর বিষয়টি নির্ভর করছে স্বাস্থ্য ও মেডিকেল বোর্ডের সুপারিশের উপর। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। রাতেই বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিকভাবেই সবার আগে আসবে। চিকিৎসার খোঁজ খবর নিতে এসে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা জরুরি। বাংলাদেশ এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে, এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন। দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে আপোষহীন থেকেছেন, নিজে কারাবাস বেছে নিয়েছেন কিন্তু মাথা নত করেন নাই। তো এই রকমের একজন আপোষহীন মানুষ, তাকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারা দেশে। তবে বগুড়া ও ফেনীর মানুষের অনুভূতি যেন আলাদা। 2 জেলায় গেলেই বেগম খালেদা জিয়া নিরাপত্তা বলয় ভেঙে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতেন ঠিক পরিবারের সদস্যের মতো। ভুলে যেতেন প্রধানমন্ত্রীর পরিচয়, হয়ে উঠতেন ফেনীর কন্যা ও বগুড়ার পুত্রবধূ। আর তাই তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই 2 জেলাবাসীর মাঝে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। বেগম খালেদা জিয়া সুস্থতায় চলছে প্রার্থনা। 1982 সালের সামরিক অভ্যুত্থানের পর যখন গণতন্ত্রের পথ রুদ্ধ হয়ে যায়, তখন দেশের আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। বিএনপির নেতৃত্বে আসার মধ্য দিয়েই শুরু হয় তার নতুন অধ্যায়। ভোটের মাঠ কখনোই হতাশ করেনি বেগম জিয়াকে। 1991 সাল থেকে 2009 পর্যন্ত প্রতিবারই বগুড়া 7 এবং ফেনী 1 থেকে তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। খালেদা জিয়ার অসুস্থতায় তাই 2টি আসনের স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা উদ্বিগ্ন। 15 বছর যে যন্ত্রণায় উনি ভোগ করছে তাতে উনি অসুস্থ। আমরা 3 বারে তো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা দোয়া ও স্বাস্থ্য কামনা করি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমাদের প্রিয় নেত্রী, আপোষহীন দেশ নেত্রীকে আল্লাহ যেন
ন্যাক হায়াত দিয়ে আল্লাহ সুস্থতা দান করে। দেশের এই ক্রান্তিলগ্নে বেগম জিয়াই ঐক্যের একমাত্র প্রতীক হয়ে আছেন। তাই দ্রুত তিনি সুস্থ হয়ে বগুড়া ও ফেনী সহ পুরো দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আবারও কাজ করবেন বলে আশা দুই জেলার স্থানীয় নেতৃত্বের। দেশে একটি সংকট চলছে, এই সংকটের একমাত্র উত্তরণের প্রতীক হিসাবে আমি মনে করি যে বেগম খালেদা জিয়া। আমাদের বিশ্বাস ইনশাল্লাহ ইনি চিকিৎসাধীন অবস্থাতে সুস্থ হবেন। এবারের সংসদ নির্বাচনে বগুড়া ৭ এবং ফেনী ১-এর পাশাপাশি দিনাজপুর ১ থেকে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। মাঠ পর্যায়ে এখনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন এনসিপি ও জামাত নেতারা। এ সময় মতভিন্নতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা। দলগুলোর মানসিকতার পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন বা টেকসই গণতন্ত্র সম্ভব নয় বলে জানান সুশাসনের জন্য নাগরিকের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। রাজধানীর স্ত্রীরাপ মিলনায়তনে এক সেমিনারে এ কথা বলেন তারা। মানি ম্যান মিডিয়া যে প্রস্তুত করে হচ্ছে ভোটের একটা আবহ তৈরি করা এবং ভোট জিতার পূর্বেই হচ্ছে জিতে গেছে সেই ধরনের একটা পুরো একটা পরিস্থিতি তৈরি করা, এটা আসলে এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হবে। গত 16 বছরে এই সবগুলো প্রতিষ্ঠানকে আমাদের আলোচকরা বলেছেন দুর্বল না ধ্বংস করা হয়েছে। সুতরাং এই অবস্থায় এই সবগুলোকে রিফর্ম করে নির্বাচনের জন্য প্রস্তুত করা একটা বড় চ্যালেঞ্জ। এই কাঠামোগত সংস্কার কিন্তু আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে যে ভূমিকা রাখে, যেমন আমাদের এই প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানা, প্রধানমন্ত্রীর মেয়াদে লাগাম টানা, তারপরে প্রধানমন্ত্রী শাসিত সরকারের পরিবর্তে যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। জামাতে ইসলামী সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে আন্দোলন করতে রাস্তায় নামতে হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি। জামাত আমির বলেন, সরকারের কাজ জনগণের সেবা ও অধিকার তার দোরগোড়ায় পৌঁছে দেয়া। দেশের মানুষ ভালো হলেও কিছু খারাপ রাজনীতিবিদদের কারণে দেশ পিছিয়ে পড়ে। বোঝা নয়, শিশুদের সম্পদ হিসেবে গড়ে তোলার কথাও বলেন ডাক্তার শফিকুর রহমান। বিগত দিনে অনেকেই আশ্বাস দিয়েছে, তাই আশ্বাস নয়, কাজে প্রমাণ করার কথাও বলেন তিনি। জনগণের অংশ হতে চাই ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমরা যদি দায়িত্বে যাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। সরকারের দায়িত্ব হচ্ছে যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে তার হাতে পৌঁছে দেওয়া। আল্লাহ সামর্থ্য দিলে সেটাই আমরা এই সংস্কৃতি রাজনীতিতে ফিরিয়ে আনতে চাই। সময় সংবাদে আরো থাকছে। দোকান বন্ধ করে আন্দোলনে মোবাইল ব্যবসায়ীরা। নিবন্ধন কার্যক্রম সংস্কারের দাবিতে মানববন্ধন 6 লেন চেয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেট। জাতীয় প্রেস ক্লাবে ডিকে বালাপে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পররাষ্ট্র যেটা বলেছেন যে আমাদের কোনো স্থায়ী বন্ধু বা কোনো স্থায়ী শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। তো আমরা যখন আমাদের কোনো এক বন্ধুর সাথে যখন ব্যক্তিগতভাবে ডিল করি, তখন কিন্তু স্বার্থ কথাটার একটা নেগেটিভ কনোটেশন এসে যায়। কিন্তু আমি শুধু আমার স্বার্থ দেখি, আমার বন্ধুদেরকে তাদের স্বার্থ দেখি না। কূটনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু এই স্টিগমাটা নেই। আপনি আপনার স্বার্থ দেখবেন সবার উপরে, নিজের স্বার্থটা দেখবেন, এটাই গ্রহণযোগ্য এবং এটাই প্রত্যাশিত। শুধু একটা প্রসঙ্গ মাঝে মাঝে আসে, প্রায়ই আসে, সেটা হলো যে আপনার যে স্বার্থটা আপনি বলছেন সেটা আপনার একটা এনলাইটেন দৃষ্টিভঙ্গি থেকে আপনি নিচ্ছেন কিনা। আজকে এই মুহূর্তে আপনার একটা স্বার্থ হয়তো দীর্ঘমেয়াদে আপনার ক্ষতিও করতে পারে। কাজেই সব বিবেচনায় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এছাড়া শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এদিকে খারিজ হয়েছে অভিযোগ গঠনের রিভিউ আবেদন। আর ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে অভ্যুত্থানকে সো কল্ড মন্তব্য করেন ইনু। অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। রোববার ট্রাইব্যুনালে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেন ইনুর আইনজীবীরা। এ সময় তারা দাবি করেন ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। তবে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। সোমবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই মামলায়। 25,000-এর মতো মানুষের অঙ্গহানি আছে, অজস্র মানুষের চোখের পানি ঝরেছে, অনেকে কারাবরণ করেছেন, আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন। সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সো কল্ড বলা এটা ধৃষ্টতা, এটা আদালত অবমাননা, এটা রাষ্ট্রদ্রোহিতা। এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই। এই ট্রাইব্যুনালের যে আইন সেটা 1973 সালে স্পেশাল একটা আইন, ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973, এটা সংবিধান দ্বারা সুরক্ষিত। এই বিপ্লবকে, এই আন্দোলনকে, এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামির নাই, সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হবে। এদিকে টেলিভিশন টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ফজলুর রহমানের ওকালতের লাইসেন্স আছে কিনা প্রসিকিউশনের কাছে জানতে চান ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান। ওনারা বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে, যেটা একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে কাম্য নয়। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য 8 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সৌদি প্রবাসীর লাগেজ কাটা হয়েছে জেদ্দা এয়ারপোর্টে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি কর্তৃপক্ষ সহযোগিতা করলে খোয়া যাওয়া মালামাল ফেরত পাওয়ার সম্ভাবনাও দেখছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ। সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ থেকে মালামাল খোয়া যাওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে। ভিডিওতে দেখা যায় ছেঁড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে শাহজালাল বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হচ্ছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে গেল 14 নভেম্বর সৌদি আরব থেকে 78 বাংলাদেশি আউটপাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশন শেষে বেশ কিছু ব্যাগে কাটাছেঁড়া আর মালামাল শূন্য অবস্থায় পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে অপ্রীতিকর কিছু ঘটেনি শাহজালাল বিমানবন্দরে। সিসিটিভির মধ্যেও সেই ফুটেজগুলো আছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো অরিজিন থেকে অর্থাৎ সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। সৌদি আরবের কাছে এমন অব্যবস্থাপনার কারণ জানতে চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা সহযোগিতা করলে সম্ভাবনা রয়েছে মালামাল ফেরত পাওয়ার। ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে স্টেশন ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টারপার্টস যে তাদের ওখানকার থেকে তারা কেন এই অব্যবস্থাপনামূলকভাবে জিনিসগুলো আসছে। কাগজপত্র পাসপোর্ট জনিত জটিলতা থাকায় ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে পাঠিয়েছে সৌদি আরব, যে কারণে হ্যান্ডব্যাগগুলো কার্গোতে করে আনা হয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 12 বছর পর হচ্ছে BPL এর মেগা নিলাম। 6 ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু হবে প্রক্রিয়া। আসর দুর্নীতিমুক্ত রাখতে হুঁশিয়ারি বোর্ডের। মোবাইল নিবন্ধন কার্যক্রম NEIR সংস্কারের দাবিতে রাজধানী সহ সারা দেশে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছেন মুঠোফোন ব্যবসায়ীরা। আলোচনা করে মোবাইল প্রস্তুতকারক ও বিক্রেতাদের জন্য নির্ধারিত কর নির্ধারণ ও ভারসাম্য আনার দাবি তাদের। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সকাল 10টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দোকান বন্ধ রেখে রাজধানীর কারওয়ান বাজার পান্থপথ এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। হাতে প্লেকার্ড, ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েন রাস্তার পাশে। এ সময় আগামী 16 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া NEIR পদ্ধতি অর্থাৎ বিদেশ থেকে লাগেজে আনা মোবাইল ফোনের বিক্রি বন্ধের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান তারা। এটা বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে যুক্তি তাদের। এখানে অনেকের রুটি রুজি আছে, যারা আমরা এখানে কাজ করি, ব্যবসা করি, সবার উপর ইফেক্ট পড়বে। নিয়ম নীতি ঠিক রেখে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করতে চাই। মিনিমাম একটা ট্যাক্স ধার্য করা হোক, যেটার মাধ্যমে আমরা সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারি। মেলাবাড়ার সঙ্গে বাড়তে থাকে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীদের উপস্থিতি। মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা যোগ দেন মানববন্ধনে। দুপুরের দিকে ব্যস্ততম সড়ক কারওয়ান বাজার সার্ক ফোয়ারার চারপাশে যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায়। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। তৃণমূল ব্যবসায়ী, আমরা যে ব্যবসা করতে চাই, আমরা যে ট্যাক্স দিতে চাই, এটা বিটিআরসির কিছু রুলস বাধা আছে। এই বাধাগুলো অপসারণ চাই। 9 জন সিন্ডিকেটের কাছে আমরা 25 লক্ষ মানুষ দায়বদ্ধতার ভিতরে আটকে যেতেছে। মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা বলেন, NEIR বাস্তবায়নের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়নি, যা তৈরি করেছে সংকট। সংস্কার না করে বাস্তবায়ন করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়েছেন তারা। কয়েক হাজার কোটি টাকার প্রোডাক্ট আমাদের হাতে আছে, এই প্রোডাক্টগুলি নিয়ে আমরা কোথায় যাব? আমরা উন্মুক্ত বাণিজ্য চাচ্ছি। এখন যে নীতিটা বাস্তবায়িত হচ্ছে, এতে করে দেখা যাবে কি লোকাল যারা অ্যাসেম্বলার আছে তারা ছাড়া অ্যাকচুয়ালি কেউ ফোন আনতে পারবে না। যদি এরপরেও কোনোভাবে আলোচনা বা আমাদের ডাকে সাড়া না দেয়, আমরা কঠোর আন্দোলনে চলে যাব। ব্যবসায়ীদের অভিযোগ, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে একপাক্ষিকভাবে NEIR প্রণয়ন করা হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে ডিকে বালাপে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা অনেক বেশি উষ্ণ ছিল এবং ওই সময়টাতে পরবর্তীতে আমরা শুনেছি যে সম্পর্কের নতুন অধ্যায় উন্নীত হচ্ছিল। আবার জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখলাম যে ভারতের সঙ্গে একটু মনে হলো যে স্নায়বিক টানাপোড়েন আছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তাদের মিলিটারি প্রতিনিধিরা আসছেন, তাদের উচ্চ পর্যায়ের লোকজন আসছেন, খুব একটা বেশ উষ্ণ একটা সম্পর্ক আমরা লক্ষ্য করছি। আমার জানার আগ্রহটা হলো, এই সময়ে আপনার এই 1.5 বছরের দায়িত্ব পালনের সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতার ফলে আমাদের বাণিজ্যিক এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আসলে আমরা আমাদের স্বার্থ কতটা লাভজনক হয়েছে, আবার ভারতের সঙ্গে একইভাবে কিছুটা টানাপোড়েন থাকার কারণে আমাদের লাভ ক্ষতির হিসেবটা আসলে কি? মাননীয় উপদেষ্টা, আমি দুটো কোশ্চেন করতে চাই। একটা হচ্ছে একদম একাডেমিক ফরেন পলিসির ক্ষেত্রে। আমি আপনাকে একটু কোট করি। আপনি বলেছেন যে স্বার্থকে অক্ষুণ্ণ রেখে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা। আপনি প্রথমেই বলেছেন যে উই আর নট দ্য বিগ পাওয়ার। আমার কোশ্চেনটা হচ্ছে, যখন আমাদের অবস্থান যেহেতু দুইটা বিগ পাওয়ারের মাঝামাঝি, আমি যদি ভারতকে উদাহরণ হিসেবে ধরি, আমাদের স্বার্থ হচ্ছে তিস্তার পানি, আমাদের স্বার্থ হচ্ছে বর্ডার কিলিং বন্ধ করা। এটা যদি ভারত না মানে তাহলে তো স্বার্থ অক্ষুণ্ণ হচ্ছে, কারণ তাদের শক্তি বেশি। এই যে আমাদের স্বার্থকে ক্ষুণ্ণ হচ্ছে, ক্ষুণ্ণ থাকার পরেও বাংলাদেশ কি করে বড় শক্তির সাথে সুসম্পর্ক বজায় রাখবে? একাডেমিক কোশ্চেন। আর আমি একদম আপনার কাছে সরাসরি একটা জিনিস একটু আপনার অবজারভেশনটা জানতে চাই, যেটা আপনি বলছেন যে ইন্ডিয়ার সাথে আমরা একটা ওয়ার্কিং রিলেশন চাই। গুড ওয়ার্কিং রিলেশন বেসড অন ইন্টারেস্ট। আমি যদি ধরে নেই আমরা যে ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিবে না, দালাই নামার মতো, বা শেখ হাসিনা ফিরে আসবে না, আমার প্রশ্নটা হচ্ছে, শেখ হাসিনা যদি ভারত থেকে ফিরে না আসে, তাহলে কি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব? ওকে, আমি তাহলে একটু উত্তর দিয়ে নিই। উষ্ণ সম্পর্ক ভারতের সাথে, পাকিস্তানের সাথে সম্পর্ক, উষ্ণ সম্পর্ক ভারতের সাথে ছিল, সেটা এখন, আর পাকিস্তানের সাথে এখন সম্পর্ক উষ্ণ হয়েছে। ওকে, প্রশ্ন হচ্ছে যে উষ্ণ সম্পর্ক ছিল ভারতের সাথে। আপনারা কি এই কথাটা হলফ করে বলতে পারেন যে বাংলাদেশের মানুষ এতে খুব সন্তুষ্ট ছিল যে এই পর্যায়ে ছিল সম্পর্ক? আমার কাছে মনে হয়েছে, এবং আরও অনেকের কাছে, যে উষ্ণ সম্পর্কটা আসলে দুটো সরকারের মাঝে ছিল। জনগণের সেখানে ভূমিকাটা অনেক কম ছিল, তাদের প্রচুর অভিযোগ অনুযোগ
কিন্তু সেটাকে তদানীন্তন সরকার সেটাকে খুব বেশি। জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও পর্যটকরা। সকাল 10টা থেকে মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী অংশে ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। মহাসড়কের দুপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে দীর্ঘ যানজটে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন পর্যটক সহ যাত্রীরা। দেশের বাইরের খবর। ঘূর্ণিঝড় দিতোয়ার আঘাতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 193-এ দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন প্রায় 200। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। প্রায় 78,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর এবার ভারতের তামিলনাড়ুতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় দিতোয়া। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে টানা বর্ষণ ও বন্যা দেখা দিয়েছে। অঞ্চল জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। অন্যদিকে ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে সহায়তা কার্যক্রম। এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কাজ করছে না মোবাইল নেটওয়ার্কও। খেলার খবর। আজ বিপিএল এর বহুল প্রতীক্ষিত নিলাম। বিকেল 4টায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে 6 ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু হবে ক্রিকেটারদের নিলাম প্রক্রিয়া। দীর্ঘ 12 বছর পর নিলাম ফিরছে বিপিএলে। অংশগ্রহণকারী দলগুলোকে নিয়মকানুন বুঝিয়ে দিয়েছে গভর্নিং কাউন্সিল। একই সঙ্গে এবারের আসর দুর্নীতিমুক্ত রাখতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। এরই মধ্যে প্রতিটি দল 2 জন করে দেশি ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং হিসেবে স্কোয়াডে নিয়েছে। এছাড়া গেল আসরে ফিক্সিংয়ে জড়িত সন্দেহে থাকা 9 ক্রিকেটারকে বাদ দিয়ে নিলাম তালিকায় 6 ক্যাটাগরিতে আছে 158টি দেশি ক্রিকেটারের নাম, আর বিদেশি খেলোয়াড়দের সংখ্যাটা 257। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, কথা বলতে পারলেও কাটেনি সংকট। স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে। দেশবাসীর দোয়া চান বিএনপির নেতাকর্মীরা। এবং নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশ এনসিপি। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। মতভিন্নতা ভুলে ঐক্য চায় বিএনপি। ক্ষমতায় গেলে কথায় নয়, কাজে প্রমাণ দেবে জামাত। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিনুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।